আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ষান্মাসিক মূল্যায়নে 2024 সালে জীবন জীবিকা নবম শ্রেণী ক্লাসে আমি মোহাম্মদ মাসুম মৃদা, আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মাদারীপুর। আজকে ক্লাসটা জীবন জীবিকা নবম শ্রেণীর ক্লাসে পার্ট 1-এ আমি তোমাদের নিয়ে আসছি পরীক্ষা আসার মতো উপযোগী যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরব। তা প্রথমে আছে তোমাদের সাজেশনে আছে 1 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। এর মধ্যে আছে আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা, স্বপ্নের কেরিয়ার সাজাই। এই হচ্ছে অভিজ্ঞতার মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তো আমি তোমাদের আজকে আলোচনা করব আর্থিক ভাবনা নিয়ে। আর্থিক ভাবনা হচ্ছে 1 থেকে 29 পৃষ্ঠার মধ্যে যে মূল্যবান বিষয়গুলো আছে, সাজেশনগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরবো এবং এগুলো পড়লেই তোমাদের পরীক্ষা আসবে। এবং পরীক্ষার আগের দিনও আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো আসার মতো সেগুলো তুলে ধরবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবা। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো কিছু পাবে। তা আর্থিক ভাবনায় আছে আমাদের দ্বিতীয় পেজে আছে, দেখো একক কাজ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করব। এগুলো আমরা একক কাজ করব। নিজে এবং পরিবারের অন্যান্য সদস্যদের কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা আমরা তৈরি করব। হ্যাঁ, এটা আমরা একক কাজ হিসাবে করব। পরবর্তীকালে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরিবারে 1 মাসের ব্যয়ের একটা পরিকল্পনা তৈরি করব। 1 মাসের একটা ব্যয়ের একটা পরিকল্পনা আমরা তৈরি করব, যে কিভাবে আমরা একটা ব্যয়ের পরিকল্পনা তৈরি করা যায়। তো দেখো 1 মাসে ব্যয়ের পরিকল্পনার মধ্যে মূল থাকবে কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, গৃহস্থালী, যোগাযোগ, যাতায়াত, এগুলা থাকবে। এছাড়া এই উপখাতগুলো থাকবে, কি বিষয়গুলো থাকবে, এবং আনুমানিক বরাদ্দ। এখানে একটা বাজেট তৈরি করবা। এই বাজেটটা ছক আকারে দেখলেই তোমরা বাসায় একটু দেখলেই পারবা। এটা পরীক্ষায় আসার মতো খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। হ্যাঁ, এই ছকটা ভালো করে করবা। এরপরে আমাদের দেখো 8ম পেজে দলগত একটা কাজ আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। দৃশ্যপটের আলোকে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টার উপস্থাপনা করব। এই পোস্টার উপস্থাপনা করবে, এটা দলগত কাজ। তোমরা দলের মতামত নিয়ে 5 থেকে 6 জন এর মধ্যে দলগত মতামত নিয়ে সকলে মিলে আমরা এই কাজটা করার চেষ্টা করবে। ঠিক আছে, এটা দলীয় কাজ। 9 নম্বর পেজে দেখো তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিনিয়োগের ঝুঁকি বিবেচনা করব। কোন খাতে আমরা বিনিয়োগ করব, কোন খাতে বিনিয়োগ করলে ঝুঁকি কম বা বেশি হবে সেটা বিবেচনা করব। এটা তোমরা বাসায় এখান থেকে একটু দেখে নেবে এই বিষয়গুলো। কোন বিষয় আছে যে এখানে একটা মূল্যবান বিষয় হচ্ছে, দেখো তোমরা যে সাধারণত কিছু বিষয়ের উপর বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণ ক্ষমতা নির্ভর করে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো যে কোন খাতে ঝুঁকি উল্লেখযোগ্য থাকে এবং ঝুঁকি গ্রহণের সক্ষমতা নির্ভর করে, সে বিষয়গুলো এখানে আছে। সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা করলেই হবে না। যদি কোনো ব্যক্তি খুব দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে কি অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগ্রহী হয়ে থাকেন। যেমন 1 বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকার দ্বিগুণ করার খুবই ঝুঁকিপূর্ণ, এতে লাভ না হয়ে বরং মূল টাকা কমে যেতে পারে। এটা একটা সম্পদ বৃদ্ধির অতিরিক্ত লোভ করা যাবে না, কথা আছে না, লোভে পাপে মৃত্যু। সম্পদের উপর নির্ভরশীলতা থাকলে হবে না। বিনিয়োগকৃত অর্থ যদি কোনো ব্যক্তি পরিবারের একমাত্র সম্বল হয় অথবা তার ঝুঁকি গ্রহণের সামর্থ্য খুবই কম। যেমন অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ব্যাংক বা সঞ্চয়ে গচ্ছিত অর্থ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে জীবন ধারণ করেন, এক্ষেত্রে সম্পদের উপর নির্ভরশীল করলে চলবে না। ঠিক আছে, বিনিয়োগকারীর বয়স, যদি কোনো বিনিয়োগকারী তরুণ বয়সে হয়, তার আরও আয়ের উৎস থাকে, তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারেন। বিনিয়োগের মেয়াদের ক্ষেত্রে বিবেচনা করতে হবে। এগুলো আমরা দেখব। হ্যাঁ, এগুলো বাসায় ভালো করে তোমরা দেখবা। যদি বিনিয়োগ স্বল্প মেয়াদি হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয়, কিন্তু বিনিয়োগের মেয়াদ যদি দীর্ঘ নির্ধারিত হারে সম্পদ বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি গ্রহণ করা হয়, তাহলেও আমাদের ঝুঁকি হয়ে থাকে। এরপরে আমাদের দেখো তোমরা যেতে পারো 12 পৃষ্ঠায় যেতে পারো।
12 পৃষ্ঠায় আমাদের একটা মূল্যবান একটা বিষয়ে জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কাগজপত্র বিভিন্ন দপ্তরের সঙ্গে পরিচয়। এটা আসলে কি বাস্তব জীবনে জীবন জীবিকা এমন একটা বিষয়, তোমরা তো জানো জীবন জীবিকা হচ্ছে এই যতগুলো সাবজেক্ট আছে এটাকে সাবজেক্টের মা বলা হয়, মানে মাদার বলা হয়। জমি বা ফ্ল্যাট সংক্রান্ত কাগজপত্র বিভিন্ন দপ্তরের সঙ্গে পরিচয় কেন হব? প্রত্যেকটা মানুষের এটা পরিচয় থাকা অবশ্যই জানা খুবই জরুরি, এটা দেখবা। এরপরে 17 পৃষ্ঠা যেতে পারো। 17 পৃষ্ঠাটা দেখো, তোমাদের মূল্যবান একটা বিষয় আছে, এগুলো সব দেবো, দা খতিয়ান, আইএসএ, আরএসবিএস, এগুলো দেখবা। 17 পেজে যেটা আছে আমাদের জমি ক্রয়ের পর যা করণীয়, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটার সাথে সাংঘর্ষিক। জমি ক্রয়ের পর যা করবা, দলিল রেজিস্টারের পর কোনো আমিন ও সার্ভারের দ্বারা ক্রয়কৃত জমি মেপে সীমানা নির্ধারণ করে আগে মালিকের সাথে কাছ থেকে দখল বুঝে নিতে হবে। জমি দখল প্রতিষ্ঠা প্রমাণের জন্য জমি প্রকৃত ব্যবহার তথা চাষাবাদ, গাছ রোপণ, ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে। সীমানা প্রাচীর নির্মাণ করতে হবে, এগুলো করবা। এর প্রত্যেকটা জিনিস তোমরা দেখবা। যেহেতু মূল দলিল প্রাপ্তি ও সময় সাপেক্ষে বিষয়, যেহেতু দলিল সম্পাদের পর দলিলের নকল উত্তোলন করে দ্রুত সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বরাবরের উপর উপজেলা ভূমি অফিসারে আবেদন জানাতে হবে এবং ক্রেতার নামে নামজারি এবং মিউটেশন করে নিতে হবে। কেননা দখল ও নামজারি করলে অসাধু বিক্রেতা ক্রেতার ক্রয়কৃত জমি অন্যত্র বিক্রি করে দিতে পারে। এই বিষয়গুলো আমরা দেখব। সরকারি কমিশনের ভূমি বিষয়গুলো দেখবা। নিয়মিতভাবে প্রতি বছর ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ করবে, সময় মতো রেজিস্ট্রার অফিসে থেকে মূল দলিল সংগ্রহ করবা, এই বিষয়গুলো দেখবে। এরপরে আমাদের আছে 18 পেজও একটা বিষয় আছে, নামজারি কিংবা খাজনা প্রদানের কাজ ভূমি মন্ত্রণালয় প্রদত্ত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করবে। এইটা তো আরও গুরুত্বপূর্ণ বিষয়। জমি ক্রয়ের পর যা করণীয় আমাদের কিংবা খাজনা প্রদানের কাজ ভূমি মন্ত্রণালয় প্রদত্ত অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, এই বিষয়গুলো পড়তে, আবেদনকারীর ছবি, আবেদনকারী স্বাক্ষর, আবেদন করার দলিল, এগুলো আমরা দেখব। ওয়ারিশ সনদ প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ খতিয়ানকৃত জমির খতিয়ান ও এনআই, এগুলো দেখব। এগুলা প্রত্যেকটা জিনিস পুঙ্খানে আমরা দেখে যাব। এরপরে 21 পৃষ্ঠায় যেতে পারো। 21 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে বিষয়টা হচ্ছে বিভিন্ন বিনিয়োগের মুনাফা ও ঝুঁকি। বিনিয়োগের মুনাফা ঝুঁকি, বিনিয়োগ করলে মুনাফাও থাকবে, সেখানে ঝুঁকিও থাকবে। এই ছকটা ভালো করে বাসায় সুন্দর করে তোমরা দেখে নেবে। দেখবা কি পরিমাণ কোন খাতে ঝুঁকি কম, কোন খাতে ঝুঁকি বেশি। এই যে এ যাবৎ ঝুঁকি নেই, আরও সামনে আছে বিদ্যালয়ে ঝুঁকি, মোটামুটি ঝুঁকি, অধিক ঝুঁকি আছে, কোন কোন ক্ষেত্রে অধিক ঝুঁকি, কোন কোন ক্ষেত্রে বেশি ঝুঁকি, এগুলো আমরা দেখে নেব। এরপর পরিস্থিতি আছে, পরিস্থিতি এক। এই পরিস্থিতি একের এই ছকটা পূরণ করার বাসার চেষ্টা করবে তোমরা। অর্পা বড়ুয়ার জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করবা। কোন খাতটা অর্পা বড়ুয়ার নির্বাচন করেছিল? অর্পা বড়ুয়ার বয়স মাত্র 28 বছর। তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরি করেন। প্রাপ্ত বেতন থেকে প্রতি মাসে তিনি উল্লেখযোগ্য পরিমাণ সঞ্চয় করতে পারেন। বর্তমানে তার সঞ্চিত অর্থের পরিমাণ 5 লক্ষ টাকা। তিনি তার সঞ্চিত অর্থে একটি লাভজনক খাতে বিনিয়োগ করতে চান। এই অর্পা বড়ুয়ার এটা বিনিয়োগ দেখবে, যে এটা যৌক্তিক কারণ ব্যাখ্যা করবা তুমি, এটা দেখবা। আরও একটা আছে যে বিনিয়োগের পরিস্থিতিটাও দেখবা, পরিস্থিতিটা বিবেচনা করবে। জনাব হাসিবের জন্য সর্বোত্তম বিনিয়োগের খাত নির্বাচনের জন্য 3টি প্রকল্প রয়েছে। প্রকল্প 3টি। 1 নম্বর হচ্ছে ব্যাংকে মেয়াদি আমানত, আবার 3 বছর মেয়াদি সঞ্চয়পত্র। এটা 9% দেবে, এটাও 9%, এটা দেবে 9.25%। দৈনিক এবং অর্ধবার্ষিক, ত্রৈমাসিক, মানে 3 মাস। ত্রৈমাসিক বলতে 3 মাস অন্তর অন্তর যেটা দেবে বিনিয়োগের সময়কাল, এটা তোমাকে বিনিয়োগ করলে এইভাবে দেবে, মানে দৈনিক দেবে। আর একটা দেবে অর্ধবার্ষিক, মানে বছরে 2 বার দেবে। ত্রৈমাসিক মানে বছরে 3 মাস অন্তর অন্তর দেবে, 4 বার দেবে, 3 4 12 মাস। তাহলে এটা দেখবা, এই ছকটা তোমরা ভালো করে বাসায় দেখবা। এরপরে যা 25 পৃষ্ঠায় আমাদের 25 পেজে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে পরিবারের বর্তমান আর্থিক অবস্থার বিশ্লেষণের চেক লিস্ট।
একটা চেক লিস্ট করবে বর্তমানে কেমন পরিস্থিতিটা কোন পর্যায়ে দাঁড়াইছে এটা আমরা করব। এরপরে আসা যাক ২৬ পৃষ্ঠা বিনিয়োগ কোথায় করব, খুব গুরুত্বপূর্ণ। আমরা কোথায় বিনিয়োগ করব, কোথায় বিনিয়োগ করব, কোন জায়গায় বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগের খাত নির্বাচন করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত ধাপ। এই ধাপে আমাদের পরিবারে বিনিয়োগকৃত অর্থ প্রাপ্ত ও ফলাফল বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আমরা প্রত্যাশা করে বিনিয়োগ করেছি যে তা থেকে প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছি না, তা বিশ্লেষণ করতে হবে। যদি ফলাফল প্রত্যাশিত পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগের পরিকল্পনা পুনর্বিবেচনা করে নতুন খাত নির্বাচন করতে হবে যাতে পরিবারে বিনিয়োগ প্রত্যাশা পূরণ করা যায়। এই কাজটি সহজ করার জন্য আমরা নিচের চেক লিস্ট ব্যবহার করতে আমরা পারি। এই সেই চেক লিস্টটা আমরা করব। ঠিক আছে, এরপরে আসা যাক একক কাজ। একটা একক কাজ আছে পরিবারে বিনিয়োগের পরিকল্পনা তৈরির ধাপ 1 থেকে 4 অনুসরণ করে তোমরা পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো। পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পরিবারে বিনিয়োগের ব্যবস্থাপনা কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করবে। এই হলো আমাদের একক কাজ। এরপরে আমাদের যেতে পারে 28 পৃষ্ঠায় একটা বিষয় আছে, মানে স্বমূল্যায়ন বুঝতে পারছো, নিজে মূল্যায়ন করবে। তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখো সেটা নিজে করবে, একদম নিজে করবে। ধরে না তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করেন মার্কেটে, তার দোকানের ঝুঁকি ও মোকাবিলার জন্য তুমি তাকে কি পরামর্শ দিতে পারো, এটা নিজে করবে। সমূল্যায়ন নিজে করবা। এর দ্বারা নতুন যা কিছু শিখছো সেটা লিখবা, শিক্ষকেরও মন্তব্য নেবা, দুজন শিক্ষকের মন্তব্য নিবা, এটা পূরণ করবা। আশা করি এ পর্যন্ত যদি তোমরা ভালো করে দেখো, পরীক্ষা অবশ্যই আমরা প্রথম অভিজ্ঞতা নিয়ে আসছি, সেটা যা উল্লেখ করছি এ পর্যন্ত তোমরা বাসা যদি দেখো ভালো করে তাহলে খুবই ভালো রেজাল্ট করবে। মনোযোগ দিয়ে বাসায় দেখবা।